তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক। আর প্রশ্ন নাম্বার দুই আচ্ছা, হচ্ছে, তাহলে উত্তরটা দিয়ে নিই জি যে জি আমাদের স্যার, জি বুঝতে স্যার, সুবিধা জি হবে। স্যার বলেন স্যার। আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল, সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ ওখানে যুক্ত করে দিয়েছিল? অন্য কেউ আপনার কি কি, মনে হয়? অন্য কেউ কি সে সময় ছিল স্যার? মানে গণপরিষদের মানে মধ্যে এটা এক কি সুরতি সম্ভব যে সেনগুপ্ত। আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, না খালেদ আমার কথাটা শুনুন। স্যার, হ্যাঁ, স্যার, বলুন বলুন, আবার শুনি একটু। না স্যার, এটা হচ্ছে যে অন্য কেউ বলতে তো এক সুরজি সেনগুপ্ত, গণপরিষদের কথা যদি আমরা ধরি। হ্যাঁ, না, তিনজন ছিল, তিনজন হ্যাঁ ছিল। তিনজন, ওই মানে হ্যাঁ গণপরিষদে হ্যাঁ আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল। হ্যাঁ, এবং সরঞ্জিৎ সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেননি, এটাও আমাদের মনে রাখতে হবে। জি তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না, করেনি 72-এর সংবিধানে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে, এবং অনেকে বলেন, মানে আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল। তো আওয়ামী লীগের আদর্শ ছিল না, সেটাই তো আমি বলছি। হুম যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখার, হুম কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব। বরঞ্চ 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি, এটা হুম সামাজিক চুক্তি। হুম হুম, সামাজিক চুক্তিটা কি? যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সুবিচার, নিশ্চিত করে, এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। রাইট। তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না, আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে হবে, ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি। হুম ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে, আপনি বাংলাদেশের সংবিধানটা 72 সালের সংবিধান নিয়ে দেখুন, ওখানে উল্লেখ নেই। হুম, না বাংলাদেশের এটা প্রথম একদমই, সংবিধানের প্রতিশ্রুতিকে এটা এটা একদমই ঠিক কথা অস্বীকার বলছেন। করা হয়েছে। কিন্তু স্যার সাম্য তাহলে মানবিক, আসুন, সাম্য তাহলে মানবিক মর্যাদার সুবিচার, সামাজিক সুবিচার তো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সাথে সাংঘর্ষিক না। দুইটা তো একটা তো এন্টিথিসিস সাংঘর্ষিক না। হওয়ার প্রয়োজন নেই তো। আচ্ছা। আর সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনি বলুন যে আপনি ধরুন 72 সালের সংবিধান যখন তৈরি করা হলো, তারপরে কি একটা গণভোট হয়েছিল? নো। না, হয়নি। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটার ম্যান্ডেটটা নাই। আসলে ম্যান্ডেটটা, প্রথমত ম্যান্ডেটটা নাই, কারণ 70 সালের যে নির্বাচন, হুম হুম সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য। আচ্ছা হুম আচ্ছা, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা সংবিধান করার জন্য তো ম্যান্ডেটটা দেওয়া হলো। হুম কিন্তু গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইলেক্টেড মেম্বাররা ছিল না, হুম প্রভিনশিয়াল অ্যাসেম্বলির মেম্বাররা ছিল। হুম হুম, প্রভিনশিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে 1970 সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল? দেয় নাই স্যার, দেয়নি তো। দেয় নাই। তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে? কেন হুম বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে হুম হুম, তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে না? যুদ্ধই যদি, মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট পায়, সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে, সেই ম্যান্ডেট সিপিবির আছে, সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে, তাই না? রাইট। সেই, তাহলে আপনি, না এটা মানে এটা আপনি এটা এটা কমপ্লেক্সিটিটা বুঝতে পারছেন। স্যার এটা একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার। এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো। কিন্তু স্যার আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার, আপনি এই সবসময় ভালো নম্বর পেয়েছেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার, এই যে 24-এ এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটারে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ, বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, হুম হুম তাই না? হুম হুম, মানে যদি 10 জন হইতো তাহলে ইজিলি বলতে পারতাম, অঙ্কটা সহজে 10%। রাইট, তো এখন তো 11%, রাইট। তাই তো? হুম হুম শুধু 11%। হুম আমি যে সংখ্যাগুলি বললাম না, হুম প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে, এরা কি হুম আহ, সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার, তারা সংবিধানের বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে হুম এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, হুম তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে
দিচ্ছে, ওই যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স, মানে লিগালিস্টিক্যালি স্পিকিং জি টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। এক নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা খালিদ আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে। এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়, একটা সংবিধান একটা জাতির দলিল, সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে। সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? এর মধ্যে একজন ছাত্র সদস্যকে আমাদেরকে বলে দিচ্ছেন না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার, লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক দল যারা খালেদ এইখানে আপনি ভুল করছেন। লেজিটিমেসি, লিগ্যালিটি এবং আপনি যদি বলেন যে ভোটের কথা বলছেন, তো 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার, নির্বাচন হয় না, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনই হয় না। তাহলে ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো? 9 মাসের 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো? এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, আপনি কি তার সাথে থাকতেন যে না এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন? শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালের ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো? ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না, কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। একটা হচ্ছে নির্বাচন, যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়, ম্যান্ডেট টু গভর্ন। আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। যখন শাসক শ্রেণী, বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি চৌর্যবৃত্তি আর কিছুই না, তো তখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, যেই অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করে দিচ্ছি, যে অর্থে শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশে একটা সংবিধানের সংশোধনী করা হয়েছে এটা বৈধতা দেওয়ার জন্য। আপনি ক্যালকুলেট দেখুন। তাহলে আমরা ওইটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার আমি স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই 3টা নির্বাচনের কথা বলা হইতেছে ওই 3টা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো সহজ। আপনি যে জায়গাটায় মিস করছেন। জি স্যার, এই সরকারটা আসছে কিসের? উইলের কারণে। উইলটা কি? উইলটা বেশি উইল তো হলো হাসিনা চলে যাক,
সরকার যেই আসুক স্যার, ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না, সেটা সে তো খালেদ স্যার হাসিনার যেটা জায়গাটা আপনি মিস এরকম ছিল, করছেন, মিস করছেন হাসিনা কোথায়? উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষে, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা না, বলা উচিত না, তারপর আবার মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণ অভ্যুত্থান ঘটে কেন? গণ অভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাইট, তাই তো? রাইট। ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে, তারা কি বলেছে? বলেছিল এক দফায়, এবং তারা কি বলেছিল? একটা অন্তর্বর্তী সরকার চায় এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন স্যার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, জি, তাই তো? জি স্যার, প্রতিষ্ঠানগুলো ধ্বংস প্রতিটা হয়েছে, এবং প্রতিটা কাছ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি। এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে, ধ্বংস স্যার করে আমি দিয়েছে। আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক, এটা কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ নাই, তা তো নাই, তা তো শুধু নাই। শেখ হাসিনা এটাই তো আছে। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, দুইবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা যারা একটু আহ, মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক দেশ, হুম হুম এই স্লোগান হুম 1972, হুম 74, 75-এ তোলা হয়েছে, বিশেষত 75-এ তোলা হয়েছে। হুম বাংলাদেশে একটি সংবাদপত্রে হুম লেখা হয়েছিল, শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। হুম তো সেগুলো তো আমরা জানি। এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি বললেন না যে 72-র ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। হুম ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে? যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে, হুম সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না, প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্তভূমির দিকে তৈরি করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? আপনি স্যার, একটা নির্বাচন করলেন, স্যার এইটা আপনি, তড়িঘড়ি একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন স্যার। আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত, যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না? মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, না সুতরাং না না আমাদের না কইরা যেতে না, হবে। স্যার আমরা কি একটু খালেদ ওদেরকে বেশি খালেদ, আপনি আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে ওরা আসলে করবে না, এরকম কথা আমি বলি নাই। হুম আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল, হুম আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, হুম কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, হুম জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, হুম সেটার সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণ আমি মনে করি না। হুম বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি হুম বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথটা কি? এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে, হুম সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। হুম কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, রাইট। কিন্তু এবং অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেই